আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে রেফারির ভূমিকা হিসেবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর তার কমিশন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিএসি আরও বলেন, কারো হুকুমে বা নির্দেশনায় কাজ করবে না তারা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতো জনমনেও রয়েছে নানা প্রশ্ন, চলছে নানা জল্পনা কল্পনা। এর মধ্যে লন্ডন সফরে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর নির্বাচনের তারিখ নিয়েও সৃষ্টি হয়েছে জটিলতা। আসন্ন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এই মেসেজটা আপনারা একটু ক্লিয়ারলি দিয়ে দেন। এ সময় তিনি জানান, কারো হুকুম বা নির্দেশনায় নির্বাচন কমিশন কাজ করবে না। কেউ বাক্স লুট করে কেন্দ্র দখল করে জিততে চাইলে সে দিবাস্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি। ইলেকশন আসলে তারা তাদের মতলববাজি শুরু করে, ওই দেখবেন যে পথের থেকে ভোটারকে তাড়াইয়া দেবে যাতে না আসতে পারে ভোটার কেন্দ্রে। তারপরে ভোটার বাক্স লুট করে নিয়ে যাবে, জোর করে ভোটার বাক্স ভর্তি করে দিবে। অনেকে হয়তো আশা করে বসে থাকবেন যে আমার তো অসুবিধা নাই, ওই কেন্দ্র 10টা তো আমি দখল করে জিতে যাব। সুতরাং তাদের ঘুম ভাঙানো উচিত, তারা দিবা স্বপ্নে আছে। এই স্বপ্ন বাস্তবায়িত হবে না কোনোদিন। যারা খেলতে চান তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে উল্লেখ করে সিএসি বলেন, নির্বাচন কমিশন থাকবে রেফারির ভূমিকায়। কেউ ফাউল খেলতে চাইলে তাদের জন্য দুর্ভোগের কারণ হবে ইসি। যারা খেলতে চান তারা যাতে নির্বিঘ্নে খেলতে পারেন সেই ব্যবস্থাটা করে দেব। আমরা রেফারির কাজ করব। কেউ যদি ফাউল খেলতে চান সেটা তাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হবে, আমি সেটা বলছি। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার শপথ নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অমুক তারিখে নির্বাচন হবে এটা বলার বিধান তো এখানে নাই। মাহিনা রাফাত, আরটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক রাজনীতির জন্য স্বস্তির বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। সচিবালয়ে কথা বলেন তিনি। এদিকে এবছর রাজনৈতিক কোরবানি না হওয়ায় বড় গরু কম বিক্রি হয়েছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বিল্লাল হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিন ছুটি শেষে খুলেছে সরকারি অফিস, আদালত সহ বেসরকারি সব প্রতিষ্ঠান। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে পুরোদমে শুরু করেন দাপ্তরিক কার্যক্রম। তারা জানায়, লম্বা ছুটি পাওয়া ঈদ স্বস্তিতে কেটেছে। টানা 10 দিন ছুটি থাকার কারণে অন্যান্য ঈদের তুলনায় এই ঈদটা একটু ডিফারেন্ট ছিল। আমিও ব্যক্তিগতভাবে আমার পরিবারকে যথেষ্ট সময় দিতে পেরেছি এবং অত্যন্ত ফ্রেশ মুডেই আমরা আজকে অফিস শুরু করেছি। আত্মীয় স্বজনের সাথে ইন্টারাকশনটা ভালো হয়েছে, যেটা আমাদের আসলে সামাজিকভাবেও খুব প্রয়োজন। সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে গণমাধ্যমে কথা বলেন উপদেষ্টারা। পরিবেশ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে স্বস্তি ফিরেছে। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, ফিটনেসবিহীন গাড়ির জন্য যানজট হয়েছে। আর মৎস্য উপদেষ্টা জানান, এবছর কোনো রাজনৈতিক কোরবানি হয়নি। আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই ফিটনেসবিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে করি না, কিন্তু এখন এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। গরু ভালোই কোরবানি দিয়েছে, যদিও বড় গরু এবার বিক্রি হয়নি তেমন। তার রাজনৈতিক গরু কোরবানি হয়নি আর কি, কোরবানি দেয়। এবং সেটা 1,25,00,000-এর মতো আমাদের সাপ্লাই ছিল। এবার কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ভারত থেকে পুশব্যাক প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাই কমিশনার আছে ইন্ডিয়া, সেও আমাদের অফিসেও আসছিল, তার সাথেও আমাদের কথা হয়েছে। আমরা বলছি, যদি আমাদের দেশের নাগরিক যদি ইন্ডিয়া থেকে থাকে তাহলে আমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিব। কিন্তু তাদের এই জঙ্গলের ভিতরে ফেলায় যাওয়া, নদীর উপরে ফেলায় দেওয়া, একটা লেকের উপরে ফেলায় যাওয়া, এটা কিন্তু
কোনো সভ্য দেশের কিন্তু হওয়া উচিত না। নির্বাচনের জন্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 100 আসনে নারীর সরাসরি নির্বাচন দাবি করেছে নাগরিক কোয়ালিশন। রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার সেন্টারে আয়োজিত আলোচনায় এ দাবি জানায় তারা। এ সময় বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে, জোর দিতে হবে অর্থনৈতিক ক্ষমতায়নে। খান আলামিনের রিপোর্টের বিস্তারিত। 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল মিলে মোট 2787 জন প্রার্থী মনোনীত করেছিল, যার মধ্যে নারী ছিলেন মাত্র 40 জন। পরের নির্বাচনে 2574 জন প্রার্থীর মধ্যে সংখ্যাটা কমে দাঁড়ায়। 2001 সালে 1939 জন প্রার্থীর মধ্যে নারী ছিলেন 38 জন, আর 2008 সালে ছিলেন সর্বোচ্চ 59 জন। অর্থাৎ নারী প্রার্থী মনোনয়নের সবসময় রাজনৈতিক দলগুলোর অনীহা লক্ষণীয়। অলরেডি আরপিওতে বলা আছে যে ডেইলি স্টার সেন্টারে নারীর ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন, প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। এতে উঠে আসে ভোটের মাঠে নারীর প্রতিবন্ধকতা থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো। নারী পুরুষ নির্বিশেষে ভোট দিবে এবং সে শুধুমাত্র নারীর প্রতিনিধিত্ব করে না, তাকে খণ্ডিত প্রতিনিধিত্ব না দিয়ে তাকে পূর্ণাঙ্গ প্রতিনিধিত্বের অংশ হিসেবে সমগ্র জনগণের পক্ষ থেকে তাকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। বর্তমান বাস্তবতায় আগামী জাতীয় নির্বাচনে 100 আসনে নারীর সরাসরি নির্বাচন দাবি করে নাগরিক কোয়ালিশন। রাজনৈতিক দল প্রার্থী মনোনয়নে 30% নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানায় তারা। এ নিয়ে ভিন্ন ভিন্ন মত তুলে ধরেন আলোচকরা। 2026-এর জন্য অবশ্যই 3-1 পদ্ধতি, মানে 100 আসনে নারী সরাসরি নির্বাচন আমরা দাবি করি। এই সংরক্ষিত নারী আসন সেটা যতটাই হোক সেটাতে সরাসরি ভোটে আমরা যাতে একমত এই দফা হতে পারি। নারী নিজস্ব নির্বাচনী এলাকা নিশ্চিত করার জন্য দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানায় নাগরিক কোয়ালিশন। খান আলামিন, RTV, ঢাকা। ব্রিটিশ এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে 22 জুন ফের তলব করে চিঠি দিয়েছে দুদক। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ঢাকার 5 ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়েছে। রাজধানী গুলশান 2-এর 11 নম্বর রোডে অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট গ্রহণের মামলায় গেল মে মাসে তাকে তলব করে চিঠি দেয় দুদক। তবে সংস্থাটির দাবি, টিউলিপ সিদ্দিক চিঠি পাচ্ছেন না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করছেন। দুদক বলছে এবার সংশ্লিষ্ট থানা ও রেজিস্ট্রি ডাকে এবং দুদক কর্মকর্তারা তার ঠিকানাগুলোতে সরাসরি গিয়ে চিঠি প্রকাশ্য স্থানে রাখবেন। এদিকে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে নাসের রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সুবিধা নিয়ে ফ্ল্যাট নাম্বার B201, বাড়ি নাম্বার 5A ও 5B, বর্তমানে 11A, 11B, রোড নং 71, গুলশান, ঢাকা 1212-এ দখল এবং রেজিস্ট্রি মূলে গ্রহণ করার অভিযোগে ইতিপূর্বে দুর্নীতি দমন কমিশন থেকে মামলা রুজু করা হয়েছিল। বাংলাদেশে তার 5টি ঠিকানা পাওয়া গেছে। আমাদের কর্মকর্তা সেই 5টি ঠিকানাতেই এই চিঠিগুলো জারি করেছেন। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারে ব্রিটিশ সরকার আন্তরিকভাবে সহযোগিতা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, টাকা পাচারে সম্পৃক্ততার কারণেই কয়েকজন ব্যক্তির সম্পদ জব্দ করা হয়েছে। এসব ব্যক্তি পরিকল্পিতভাবে গভর্নর এবং তার পরিবার নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন ডক্টর আহসান এইচ মনসুর। জীবনে $1 বিদেশে পাচার করেননি বলে আবারও জানান তিনি। যদি অ্যাসেট ফ্রিজ না করা হয় তাহলে ওই অ্যাসেটটা বিক্রি হয়ে যায় এবং বিক্রি করে টাকাটা অন্য দেশে নিয়ে যায়। লিকুইডেশনটাকে প্রিভেন্ট করার জন্যই এটা করা, যাতে এই সম্পদগুলো ওইখানে ফ্রিজ হয়ে থাকে, বিচারিক প্রক্রিয়া শেষ হওয়া না পর্যন্ত, সেটা যে কয় বছরই লাগুক না কেন, ওই সম্পত্তি আর বিক্রি করতে পারবেন না তারা। এটা প্রমাণ করে যে আমাদের যে ক্লেমটা, দাবিটা আছে কিছু ব্যক্তি বা পরিবারের উপর যে তারা অর্থ আত্মসাৎ করে, সেটার একটা যথার্থতা আছে। জুলাই গণহত্যার প্রতীক আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 1 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার পরবর্তী শুনানি 14 জুলাই। এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয় ও যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলার তদন্ত শেষ করতে 2 মাস সময় বেঁধে দিয়েছেন আদালত। 17 আগস্ট মামলা দুটির পরবর্তী শুনানি। দুপুরে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এর আগে সকালে আবু সাইদ হত্যাকাণ্ড সহ জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ৩ মামলায় ৯ পুলিশ সদস্য সহ ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু ও করোনা রোগীর সংখ্যা। হাসপাতালের বহির্বিভাগে পরীক্ষার জন্য দীর্ঘ লাইন। ঢাকার হাসপাতালগুলোতে বরগুনা জেলার ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। পুরুষের পাশাপাশি শিশু রোগীর সংখ্যাও কম নয়। গেল ২৪ ঘন্টায় দেশে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ১৩৪ জন বরিশালের, চট্টগ্রামের ৩৯ জন ও ঢাকা দক্ষিণ সিটিতে রয়েছে ৩৫ জন। অন্যদিকে গেল ২৪ ঘন্টায় করোনায় একজন মারা গেছেন। একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ জন। কখনোই ঔষধ দিতে যায় না আমাদের এলাকায়, এই যে এত ডেঙ্গু, কোনো ব্যবস্থা নেই। রবিবার থেকে আর ১০৪ জ্বর ছিল, পরে বরগুনা হসপিটালে ভর্তি করাইছি আমরা। ওখান থেকে সিবিসি রিপোর্টটা ৮৯,০০০ আসছে, ডাক্তার রেফার করে দিয়েছে আমাদের। ৫ দিনের দিন আমি টেস্ট করাইছি, টেস্ট করানোর পরে ডেঙ্গু পজিটিভ আসছে। জ্বর, সর্দি, কাশি এগুলোর সাথে এমনভাবে মিশে যাচ্ছে, অনেক সময় ডেঙ্গু নাকি করোনা সেটা আমাদের সাথে বুঝতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তখন আমাদের পরীক্ষা নিরীক্ষা ছাড়া আসলে এটা বলা সম্ভব হচ্ছে না। সার যে প্রজনন ক্ষেত্রগুলো, যে আবদ্ধ পানি, বদ্ধ পানি, সেগুলো থেকে পরিষ্কার করে রাখা, কোনো জায়গাতে যেন পানি জমে না থাকে সেটা ব্যবস্থা করা, বাসার মধ্যে মশারি ইউজ করা বা মস্কিটো রিপেলেন্ট বা যেগুলো আছে সেগুলো ইউজ করার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে বাচ্চা, বয়স্ক যারা আছেন তাদের জন্য আমাদের স্পেশালভাবে যত্ন নেওয়ার ব্যবস্থা করতে হবে। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে কারো গাত্রদাহ হওয়া উচিত ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, বৈঠক পরবর্তী বিবৃতিতে বাংলাদেশ গণতন্ত্র ও জনগণের কথা উল্লেখ ছিল। বিকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক দোয়ায় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামালের রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করে ওলামা দল। গত ১৫-১৬ বছর আমাদের ত্যাগ শিকার, আমাদের কষ্ট, আমাদের শ্রম, আমাদের গাম আমাদের পাশ থেকে শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুন হয়েছে। আমরা অত্যাচারিত, নির্যাতিত, জেলে ছিলাম, কিন্তু আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেও এই আন্দোলন সংগ্রাম থেকে সরে যায় নাই। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বসানোর বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় নিজস্ব তত্ত্বাবধানে জন্ম ও মৃত্যু নিবন্ধন সহ জরুরি নাগরিক সেবা চালু থাকবে, তবে উন্নয়ন কাজ সহ বাকি সব সেবা বন্ধ রাখার ঘোষণা দেন তিনি। নগর ভবনে ইশরাককে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকাবাসীর গণ অবস্থান কর্মসূচিতে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে ১৪ মে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন শুরু করেন তার সমর্থকেরা। ঈদের আগে বিরতি দিয়ে ১৮ দিন কর্মসূচির পর ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আবারও নগর ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করলেন ইশরাক সমর্থকরা। কর্মসূচিতে তার সমর্থকরা জানান, যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ তাদের অবস্থান থাকবে নগর ভবনে। সর্বোচ্চ আদালতের রায়ের পরে জনগণের প্রতিনিধিকে তার শপথে বসানো হয়নি, শপথ পড়ানো হয়নি। ঢাকাবাসীর দাবি ইশরাক হোসেনকে যে পর্যন্ত শপথ পড়ানো না হবে সে পর্যন্ত আমরা অবস্থান করব ইনশাল্লাহ। নগর ভবনে এসে আন্দোলনকারীর সঙ্গে সংহতি জানান ইশরাক হোসেন। পরে বক্তব্যে বলেন, মেয়র পদে বসানোর বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে। জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে, জন্ম নিবন্ধন সহ আরও ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে, সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে। এই সমস্যা সুরাহা না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কারণে শপথ হচ্ছে না জানিয়ে দ্রুত সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন ইশরাক। যত দ্রুত সম্ভব আমি সরকারকে আহ্বান জানাবো, মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো যে তিনি যাতে নিজে সরাসরি বিষয়টি তত্ত্বাবধান করেন। নগর ভবন যে একটা অচল অবস্থার মধ্যে চলে গিয়েছে সেটার জন্য দায়ী একমাত্র স্থানীয় সরকার,
যে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয় তার উপদেষ্টা। আন্দোলনের কারণে নগর ভবন থেকে সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। মূল ফটক সহ নগর ভবনে প্রবেশের সব ফটকে ঝুলছে তালা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সেবা না দিয়েও রাজধানীর 2 সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশন ড্রেন ব্যবহার করে 1000 কোটি টাকারও বেশি আদায় করেছে ঢাকা ওয়াসা। রাজধানী জুড়ে 15 থেকে 20% ওয়াসার পয় নিষ্কাশন ড্রেন থাকলেও তা অকেজ, যা দিয়েও আদায় করা হয় সুয়ারেজ বিল। সেবা না দিয়ে অবৈধভাবে সুয়ারেজ বিল আদায় করছে ওয়াসা, যা বন্ধ করা উচিত বলে মনে করছেন পরিকল্পনাবিদরা। দেখুন এআর বাদলের ধারাবাহিকের শেষ পর্ব। লাইনের লগে সংযোগ দিয়ে দিছে ম্যানুয়াল সুয়ারেজ, সরকারি রাস্তার যে ম্যানুয়াল আছে না, ম্যানুয়াল লগে। রাজধানীর মগবাজারের মধুবাগ টাওয়ারের বাসিন্দারা এপ্রিল মাসে ওয়াসার পানির সমপরিমাণ সুয়ারেজ বিল দিয়েছেন 10,421 টাকা। মোট বিল 20,842 টাকা। 15% ভ্যাট যোগে পরিশোধিত বিল 23,968 টাকা, যা প্রতি মাসেই দিতে হয় বাসিন্দাদের। কিন্তু ওয়াসার কোনো সুয়ারেজ নিষ্কাশন লাইনই নেই বাড়িটিতে। পয়ঃবর্জ্য নিষ্কাশন হয় সিটি কর্পোরেশনের ড্রেনে। সুয়ারেজ লাইনের 10,421। এই চিত্র প্রায় সারা ঢাকা শহরের। তথ্য বলছে কোনো রকম সেবা না দিয়েও গেল 15 বছরে ওয়াসা আদায় করেছে প্রায় 3,000 কোটি টাকা। এর মধ্যে 2016 সালে 238 কোটি 25 লাখ, 17 সালে 276 কোটি 79 লাখ, 2018 সালে 118 কোটি 72 লাখ, 2019 সালে 333 কোটি 35 লাখ, 2020 সালে 341 কোটি 79 লাখ এবং 2021 সালে 391 কোটি 42 লাখ টাকা আদায় করেছে ওয়াসা। এই 6 বছরের আদায় 1,700 কোটিরও বেশি টাকা। ওয়াসার 3,500 কিলোমিটারেরও বেশি পানি সরবরাহের লাইন থাকলেও বিপরীতে নেই সেই পরিমাণ সুয়ারেজ ড্রেন। তবুও আদায় হচ্ছে বিল। এ বিষয়ে বারবার চেষ্টা করেও বক্তব্য মেলেনি ওয়াসার এমডির। ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেন, সুয়ারেজ সংযোগ সিটি কর্পোরেশনের ড্রেনে দেওয়ার নিয়ম নেই। স্ট্রম ওয়াটার সাথে সুইচ লাইন দেওয়াটা হচ্ছে একটা বড় অপরাধ। এটা আমরা অ্যালাউ করব না। আমরা যাবে গিয়ে সরজমিনে দেখবে, প্রয়োজনে আমি নিজে আবার যাব। প্রায় একই কথা বলেন ঢাকা দক্ষিণ সিটির এই প্রধান নির্বাহী কর্মকর্তা। সুয়ারেজ লাইন যেটা ওয়াসার, এটা যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। যদি এমনটি হয়ে থাকে আমরা এই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব, যেটা করার কথা না। নগর পরিকল্পনাবিদের মতে ওয়াসার সুয়ারেজের বর্জ্য সিটি কর্পোরেশনের ড্রেনে ফেলা অবৈধ। তার উপর সেবা না দিয়ে টাকা আদায় আরও বড় ধরনের প্রতারণার শামিল। পুরো এই সংযোগটাই অবৈধ। আবার অবৈধ সংযোগটা পড়েছে সিটি কর্পোরেশনের যে নালা নর্দমা বা খাল যাই বলি। তাহলে এই কর্পোরেশনের সেবা নিয়ে ওয়াসা টাকা পাচ্ছে, আবার এই যে নেটওয়ার্কটা যেটা আমরা তৈরি করছি পুরোটাই আমাদের পরিবেশ দূষণের সাথে যুক্ত। সেবা না দেওয়া পর্যন্ত অবৈধভাবে টাকা আদায় বন্ধের পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নেবে, এমন দাবি সচেতন মহলের। এআর বাদল, RTV, ঢাকা। দেশের প্রথম মাইক্রোসার্ভিস ভিত্তিক ওপেন এপিআই ব্যাংকিং সেবা চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক PLC। এর মাধ্যমে ব্যাংকটি বাংলাদেশের প্রথম ওপেন এপিআই ব্যাংকিং প্ল্যাটফর্ম চালু করেছে। বিকেলে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই উপলক্ষে বিস্তারিত তুলে ধরা হয়। মাইক্রোসার্ভিস আর্কিটেকচারের মাধ্যমে ব্যাংকটি অ্যাকাউন্ট খোলা, ঋণ প্রক্রিয়াকরণ কিংবা নিরাপত্তা যাচাই আরও দক্ষতার সাথে পরিচালনা করতে পারবে বলে জানানো হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশিদ সহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ। চলতি বছরে 31শে মার্চ পর্যন্ত দেশে খেলাপি ঋণের পরিমাণ 3,57,655 কোটি 24 লাখ টাকায় দাঁড়িয়েছে, যা মোট ঋণের 20.53%। হালনাগাদ বিবরণীতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, গেল প্রান্তিকে 31শে ডিসেম্বর পর্যন্ত খেলাপির পরিমাণ ছিল 3,05,073 কোটি টাকা। 3 মাসের ব্যবধানে বেড়েছে 52,581 কোটি 86,000 টাকা। এ সময় 61টি তফসিলি ব্যাংকের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল 17,41,992 কোটি টাকা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দে লক্ষ্মীপুরের জকসিন পোদ্দার বাজার সড়কের
এখন বেহাল দশা। সড়কের বেশিরভাগ স্থানে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সড়কে চলাচল করছে ৩ উপজেলার লক্ষাধিক মানুষ। এদিকে সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা পুরো সড়ক জুড়ে যানবাহন চলছে হেলে দুলে, আর সড়কের কোথাও কোথাও রয়েছে কাদা পানির দখলে। বৃষ্টির পানি জমে সড়কের এক একটি গর্ত যেন পরিণত হয়েছে ছোটখাটো ডোবায়। এমন বেহাল দশা লক্ষ্মীপুরের জকসিন পোদ্দার বাজারের প্রায় 10 কিলোমিটার সড়কের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভাঙার সড়কটি এখন যান চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। ফলে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা এবং নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। সংস্কার না হওয়ায় লক্ষাধিক মানুষের চলাচল করার সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। গাড়ি একবার এরমি জুলদে আবার ওমি জুলদে, যাত্রী নিয়ে লোড গাড়ি নিয়ে আসতে যাইতে সমস্যা। পানি জমে থাকে, বৃষ্টির দিন অনেক সমস্যা হয়, অনেক সময় রাস্তা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়। এরকম খাদ্যের কারণে আমরা সাইকেল চালাতে পারি না। স্থানীয়দের অভিযোগ, মাটিবাহী যানবাহন চলাচল করায় সড়কটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুইটা রোড মরণ ফাঁদে পরিণত হয়েছে। বালু ট্রাকগুলো ঢুকে বেশি রাস্তাগুলো নষ্ট হয়েছে। মাটি টানি রাস্তাটা আরো খারাপ করে ফেলাইতেছে। স্টুডেন্টরা যারা আছে তারাও সঠিক সময় আসতে পারে না। সড়ক সংস্কারের পাশাপাশি ইটভাটার মাটিবাহী ট্রাক চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। রাস্তাটি দেখে এসেছে এবং রাস্তার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এলজিডিকে বলেছি, অনুরোধ করেছি। মাটি কাটার বিরুদ্ধে অভিযান চলমান আছে। জনদুর্ভোগ লাঘবে ইটভাটার মাটিবাহী ট্রাক চলাচল বন্ধ সহ 10 কিলোমিটার সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। কুমিল্লার দেবীদ্বারে মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়টিতে জিয়াউর রহমানের নাম থাকা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মেলেনি কোনো সরকারি বরাদ্দ। ভবন সংকটে টিনের ভাঙা ঘরেই চলছে পাঠদান। শতভাগ এমপিওভুক্ত হলেও বিদ্যালয়টি চরমভাবে বৈষম্যের শিকার হয়েছে। শিক্ষার মান বাড়াতে সরকারের সুদৃষ্টি কামনা করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 1991 সালে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মরিচাকান্দা এলাকায় শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে 1 একর জমিতে জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেম। শিক্ষা লাভের সুযোগ হয় আশপাশের 10টি গ্রামের শিক্ষার্থীদের। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অবহেলিত হতে শুরু করে বিদ্যালয়টি। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন টিনের ভাঙা ঘরে ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে তাদের। এখনো আমাদের এখানে একটা টিনের ঘর আছে, এই টিনের ঘরে পড়াশোনা করতে আমাদের অনেক অসুবিধা হয়। বৃষ্টি আসলে আমাদের বই খাতা ভিজে যায়, তার জন্য আমরা একটি ভবন দাবি করতেছি সরকারের কাছ থেকে। ঝড়ে বাদরে আমাদের বৃষ্টির ইয়াতে আমাদের অনেক কষ্ট হয়। পৌরসভার অন্যান্য বিদ্যালয় নতুন ভবন, শিক্ষা সরঞ্জাম সহ নানা সুযোগ সুবিধা পেলেও বঞ্চিত হয় শুধুমাত্র এই বিদ্যালয়, বলছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ নান্নু মিয়া। জিয়াউর রহমান এর নাম থাকার কারণে বিগত সময়ে এই বিভিন্ন ভবন থেকে এই বিদ্যালয়টি অবমূল্যায়ন পেয়েছে। আমি আশা করব অত্র প্রতিষ্ঠানে একটি সুন্দর মনোরম পরিবেশে একটি ভবন দিয়ে অত্র বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, দ্রুতই বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বিদ্যালয়টিতে কোনো সরকারি ভবন পায়নি, তো আমরা আশা করছি যে শীঘ্রই সেখানে ভবন হবে। উপজেলা কমিটি সেখানে ভবন হওয়ার জন্য তালিকা প্রেরণ করা হয়েছে, উপজেলা কমিটি থেকে কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 15 জন শিক্ষক ও 715 জন শিক্ষার্থী রয়েছে। তবে ভবন সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। শিগগিরই স্কুলটির প্রতি সুদৃষ্টি দেওয়ার অনুরোধ সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।